প্রিয় দর্শক, স্বাগত জানাই বিজিকে অনুষ্ঠানের সঙ্গে আছে আমি মঞ্জুর আহমেদ। ফার্স্ট সিকিউরিটি ব্যাংক নিবেদিত আজকের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে আছেন ফজলুল হক, বিকেএম এর সাবেক সভাপতি, এবং ইকতাদুল হক, বাপা অর্থাৎ বাংলাদেশ কৃষি প্রসেসিং যে ইন্ডাস্ট্রি আছে তাদের মালিক সমিতির সাধারণ সম্পাদক। ইকতাদুল হক এবং ফজলুল হক, আপনাদেরকে স্বাগত জানাই। দর্শক, এই অনুষ্ঠানে আমরা আমাদের দেশের ব্যবসা বাণিজ্য এবং সাপ্তাহিক একটা পর্যালোচনা দাঁড় করায়, বিভিন্ন সাম্প্রতিক ঘটনা নিয়ে আলোচনা হয়, পর্যালোচনা হয়, বিশেষজ্ঞদের কাছ থেকে আমরা মতামত শুনি। আজকে আমরা বাংলাদেশের রপ্তানির যে একটা সম্ভাবনা আবার নতুন করে দেখা দিয়েছে, বিশেষত করোনায় যে থমকে গেছিল রপ্তানি, সেটা আমরা দেখছি একটা বেশ বড় একটা প্রবৃদ্ধি হয়েছে। গত 4 মাসে এই প্রবৃদ্ধি নিয়েই মূলত আমাদের আলোচনা। আমরা শুরুতেই চলে যাব ফজলুল হকের কাছে, জানতে চাইব যে রপ্তানি এবার কেমন পারফর্ম করলেন আপনারা। ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে করোনার পরবর্তী বা করোনা তো পরবর্তী আমরা বলতে চাই না, কারণ আসলে করোনা শেষ হলো কিনা এটা বলতেও ভয় লাগে যে আবার নতুন করে আবার বেশি খুশি হওয়াটা ঠিক না। তো যাই হোক, যদিও পরবর্তী এটা বলি যে যেই রকমভাবে আমরা শুরু করেছিলাম করোনাতে গত মার্চে, অর্থাৎ 2020 সালের মার্চে এপ্রিলে যখন শুরু হলো, তখন যেরকম একটা চারিদিকে অন্ধকার, এটা কারণ হচ্ছে যে এরকম একটা পরিস্থিতির সঙ্গে অ্যাটলিস্ট এই জেনারেশনের কেউই পরিচিত ছিল না, এরকম একটা বা পরিচিত ছিল না বা চিন্তা ভাবনার ভিতরেও কখনো ছিল না যে এইরকম একটা পরিস্থিতির সম্মুখীন আমাদেরকে বা পুরো বিশ্বকে হতে পারে। তো অনেস্টলি যদি আমি পার্সোনাল ফিলিং বলি, আমার মনে হয় যে সকলের ফিলিং একই রকম, যে মার্চ এপ্রিলে আমরা আসলে একেবারে চারদিকে ঘোর অমানিসা বলে যেরকম চারদিকে শুধু অন্ধকার আর অন্ধকারই দেখছিলাম, খুবই হতাশ ছিলাম সেই মুহূর্তে। মে মাস থেকে পরিস্থিতি একটু একটু করে উন্নতি হওয়া শুরু হলো এবং আস্তে আস্তে আমি বলবো যে আজকের যে রপ্তানির যে অবস্থান, এইটার সূচনাটা হয়েছে গত বছরের, গত ক্যালেন্ডার ইয়ারের শেষ দিক থেকে এটা সূচনা হয়েছে। পরিস্থিতি যখন ভালো হওয়া শুরু হলো, উন্নতি হওয়া শুরু হলো, বিশেষ করে যখন এই কোভিডের ভ্যাকসিন যখন প্রয়োগ করা শুরু হলো, তখন মানুষের ভিতরে একটা আস্থা, পরিসংখ্যান যাই থাকুক, যত লোকই আক্রান্ত হোক বা মৃতের সংখ্যা যাই হোক, মানুষ একটু এমনিতে ডেসপারেট হয়ে গেছে যে দীর্ঘদিন বন্দি থাকতে থাকতে তারপরে যখন করোনার এই ভ্যাকসিন চলে আসলো, তখন স্বাভাবিক জীবনে ফিরে আসার পর থেকেই রপ্তানি আসলে ঘুরে দাঁড়াতে শুরু করেছে। এবং ঘুরে দাঁড়ানোরই একটা প্রক্রিয়ায় এখন আমি বলবো যে একেবারেই বিপরীত চিত্র। গত বছরের মার্চের যে চিত্র আর আজকের এই 2021 সালের শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে আমরা বলবো যে একেবারেই বিপরীত, এই কারণে যে তখন যেমন চারদিকে অন্ধকার দেখছিলাম, এখন অনেক আলো দেখা যাচ্ছে, অ্যাপারেন্টলি অনেক আলো দেখা যাচ্ছে। আলোটা এই অর্থে যে প্রচুর রপ্তানি আদেশ বা রপ্তানির সুযোগ আমাদের সামনে তৈরি হয়েছে এবং যার প্রতিফলন আপনি গত 4 মাসে রপ্তানির ফিগারে দেখেছেন। এবং আমি আশা করি যে ব্যক্তিগতভাবে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, যে কয়টা মাস আমরা খুব লজিক্যালি ফোরকাস্ট করতে পারি, অর্থাৎ যেগুলো অর্ডার আমাদের প্লেস হয়েছে, তাতে রপ্তানির এই উলম্ফন বা প্রবৃদ্ধি অব্যাহত থাকবে, এইটা নিশ্চিতভাবেই বলা যায়। আচ্ছা, কৃষি পণ্যের ক্ষেত্রে যদি আপনি বলেন, আমি দেখছি যে প্রায় 29% প্রবৃদ্ধি হয়েছে। জি, ধন্যবাদ নেক্সাস টেলিভিশনকে আপনাদের মাধ্যমে জাতির উদ্দেশ্যে আসলে আমাদের অবস্থানকে ব্যাখ্যা করার জন্য, একটা সুযোগ করে দেওয়ার জন্য। আমরা কৃষিপণ্য প্রসেসিং করে আমরা বাজারজাত করি, ভ্যালু অ্যাড করি, মার্কেটে আমরা আমাদের পণ্যটাকে রপ্তানি করি। আপনার মানুষের মৌলিক চাহিদার প্রথম চাহিদা হলো খাদ্য, বস্ত্র, বাসস্থানের আমার খাদ্য নিতেই হবে। এখন হয়তো কিছু কম নিলাম, কিন্তু পরবর্তী সময় নিতেই হবে। আমরা যখন করোনার প্রথম দিকে যে ধাক্কাটা আমাদের আসলো, আমরা আসলে কেউ প্রস্তুত ছিলাম না, এই প্রস্তুতি আমাদের ছিল না। এরই মধ্যে কিন্তু আমাদের অর্ডার প্রথম দিকে একটু কমে গেছে। পরবর্তী পর্যায়ে যেহেতু ধরেন বিভিন্ন দেশ, আমাদের পার্শ্ববর্তী যে সমস্ত দেশগুলি আছে, তাদের এখানে আক্রান্তের হার যখন বেড়ে গেছে, আমাদের আক্রান্তের হার অতটা বাড়ে নাই, বাট আমরা একটু ডেসপারেটলি, যেটা প্রদীপ বলছে, আমরা ডেসপারেটলি চলতে অভ্যস্ত বাঙালিরা। আমরা কিন্তু সেইভাবে কোনো দিনই ফ্যাক্টরি আমরা বন্ধ করি নাই। ফুডের ফ্যাক্টরি কোনো দিন আমাদের বন্ধ করতে হয়নি। আমাদের ফ্যাক্টরি চালু ছিল, দেশে যেমনিভাবে আমরা সাপ্লাই দিতে পারছি, পাশাপাশি এক্সপোর্টে যেহেতু অন্যদের সমস্যা হয়েছে, এই গ্যাপটা আমরা ফিল আপ করছি। করার কারণে গত অর্থ বছরে ধরেন আমরা 1 বিলিয়ন এক্সিট করছি রপ্তানিতে। গত এই 3 মাসেও কিন্তু তার চাইতে, আমাদের টার্গেটের চাইতে আরও আমরা অধিক রপ্তানি করতে পারছি। তার কারণটাই হলো যে ধরেন ইউরোপে, আমেরিকাতে যে এক্সপোর্টটা আমাদের হয়, সেই এক্সপোর্টের ক্ষেত্রে করোনার সময় যে এক্সপোর্টটা
কিছুটা যে কম হয়েছে বা পার্শ্ববর্তী দেশে যে কমটা হয়েছে সেই কমের জায়গায় আমরা এক্সপোর্ট করতে পারছি, পাশাপাশি ওই তাদের বিশ্বস্ততা অর্জন করতে সক্ষম হয়েছে যে আমরা মালটা সাপ্লাই দিতে পারবো। সম্মত কারণে তাদের অর্ডার আরও বাড়ছে। এখন সেই কারণেই কিন্তু গত এই 3-4 মাসে আমাদের রপ্তানির লক্ষ্যমাত্রা যা ছিল তার চাইতে প্রায় 35% বৃদ্ধি পাইছে। আশা করি হয়তোবা এই গতি আমরা ধরে রাখতে পারবো। আর যেহেতু আমরা কৃষি শতভাগ দেশীয় কৃষকের উৎপাদিত পণ্যটাকে আমরা নামমাত্র কিছুটা হলো ইনগ্রেডিয়েন্ট বাইরের, কিছু প্যাকিং ম্যাটেরিয়ালস বাইরের, আর সমস্তটাই কিন্তু কৃষকের ফসল। যখনই আমরা এটা উৎপাদিত পণ্যটা পাচ্ছি, ভালো প্রোডাক্ট পেলে ভালো প্রসেসিং আসতেছে, আমরা এক্সপোর্ট করতে পারতেছি, একই দিকে কিন্তু দেশ যেমনি লাভবান হচ্ছে, পাশাপাশি সেই যে প্রান্তিক কৃষক, সেই কৃষকের উৎপাদিত পণ্য কিন্তু আমরা যেহেতু প্রসেস করতেছি, এই লাভটা কিন্তু তাদের দোরগোড়ায় যাচ্ছে। টোটাল অর্থনীতিতে আমি মনে করি যে এটা একটা নতুন মাইলফলক এবং আমাদের এই সেক্টরটা আসলে একটা প্রমিজিং সেক্টর। আমরা যদি এটাকে আরেকটু আগায় নিয়ে যেতে পারি, ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা আমাদের যে টার্গেট, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী প্রতিটা জায়গায় মিটিংয়ে উনি এগ্রো প্রসেসিং নিয়ে কথা বলেন। তার মানে ওনার চিন্তা হলো যে হয়তো গার্মেন্টসের পাশাপাশি আরও 1-2টা লাইনকে আগায় নিয়ে যাওয়া, যেটাকে অন্তত এই রপ্তানি বিজনেসটা সাস্টেনেবল হয়। রপ্তানি পণ্যের বহুমুখীকরণ করতে না পারলে আসলে রপ্তানি তো একটা পণ্য দিয়ে ধরে রাখা যাবে না। আমি ফজলু ভাইয়ের কাছে আসবো। ফজলু ভাই, এই যে গ্রোথটা হলো 22% মতো টোটালি গার্মেন্টস সেক্টরে, এর মধ্যে আপনি নিজে নিটওয়্যার অ্যাসোসিয়েশন সভাপতি ছিলেন, নিটের অংশটা কি? নিট কি ভালো করছে নাকি ওভেন ভালো করছে? না, এই মুহূর্তে আপনারা সবাই জানেন যে গত বিশেষ করে করোনা পরবর্তী বা করোনা সময়কালীন নিটের রপ্তানি আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। এটা একটা খুব যৌক্তিক কারণ ছিল যে এই করোনাকালীন সময়ে মানুষের ব্যবহারের মানে প্যাটার্নটা একটু ভিন্নতা ছিল। অফিসে মানুষ বেশিরভাগ লোকজন মানে ইউরোপ আমেরিকার একটা বড় অংশ এখনও ওয়ার্ক ফ্রম হোম করছে তারা, এবং বাইরে যাতায়াতও তাদের তুলনামূলকভাবে কমে গেছে। ফলে ঘরে যে পোশাকগুলো তারা পরে, ঘরে বা ধরেন এই সীমিত পরিসরে যে চলাফেরাটা, পার্কে যাওয়া, জিমে যাওয়া, এইখানে যে সমস্ত পোশাক সাধারণত পরিধান করে মানে আমাদের বিদেশি ক্রেতা দেশগুলোতে, সেগুলোর বেশিরভাগই ইনসিডেন্টালি নিট পোশাক। মানে রাত্রে যারা ঘুমাতে যায় তারা নাইট ড্রেসটা অলমোস্ট 90% নিট পোশাক, একটা খুব সামান্য অংশ ওভেন থাকে। জিমে যেটা যায় এটা টোটালটাই নিটের পোশাক। আপনি পার্কে দৌড়াতে যাবেন, হ্যাঁ, তাদের ওইখানে ধরেন তাদের কিন্তু বাড়িতে, আমাদের দেশেও এখন একটু সচ্ছল পরিবার এটা আছে যে দিনের বেলা একরকম পোশাক পরে রাত্রে ঘুমানোর সময় পোশাকটা চেঞ্জ হয়। তারা দিনের বেলা যেটা ঘরে থাকে সেটাকে বলে লাউঞ্জ ওয়্যার, যেটা পরে ঘুমাতে যায় সেটা বলে স্লিপ ওয়্যার, ওরকম বাহারি অনেক নামও এখানে আছে। সো এবং মানে আমাদের জন্য পজিটিভ হচ্ছে এই সবগুলি অলমোস্ট নিটেড প্রোডাক্ট। ফলে নিটের রপ্তানি এক্স্যাক্ট ফিগার টাইমার এই মুহূর্তে যদি আমি আমার ভুল তথ্য দেওয়া দরকার, কিন্তু অবশ্যই এটা 21-এর বেশি হবে, যেহেতু টোটালটা 21%, এটা হয়তো 25 বা 30-এর কাছাকাছি। এবং এই ধারাটা এখনও যে অর্ডারের যে ধারাটা আছে, এই ধারাটা আসলে ওই রকমই অব্যাহত আছে। নিটের অর্ডারের মানে পরিমাণটা বেশি, কারণ ওই ধারা থেকে কিন্তু পুরোটা আমরা একটা স্বাভাবিকে ফিরে আসছি, কিন্তু এই স্বাভাবিকটা যেটা সবাই বলছে নিউ নর্মাল, নতুন স্বাভাবিক। সো জীবনের ধারাটা কিন্তু ঠিক এই কোভিড পূর্ববর্তী অবস্থায় এখনও ফিরে যায়নি, এবং সেটা যেতে হয়তো সময় লাগবে। ফলে এই প্যাটার্নটা যতদিন পর্যন্ত অব্যাহত থাকবে, এই নিটের ঊর্ধ্বগতি তুলনামূলকভাবে ওভেনের তুলনায় এগিয়ে যাওয়ার পথটা মানে বেগবানই থাকবে। আমার মনে হয় পণ্যের ক্ষেত্রে কি নতুন কোনো চেঞ্জ আছে? মানে নতুন যেমন করে আমরা দেখলাম যে ওভেনের তুলনায় নিটটা একটু আগাচ্ছে, সেরকম কোনো কিছু সিগনিফিকেন্ট আপনার চোখে পড়ে কিনা? আমাদের যেটা আসছে স্ন্যাক্স আইটেমগুলো যেটা আছে, ধরেন যেটা নর্মালি মানুষ ঘরে থাকার কারণে যেটা হয়, ইউরোপ আমেরিকা বা ওই বেল্টের লোকজন তো বেশিরভাগ সময় কিন্তু ঘরে না খায়, তারা বাইরে রেস্টুরেন্টে বা বিভিন্নভাবে খাওয়া দাওয়া সেরে আসতো। করোনার কারণে যখন তারা ঘরে নর্মালি ব্যবহার করার যে খাদ্যটা আছে, স্ন্যাক্সের আইটেম যেটা আছে, এটার রপ্তানি অনেক গুণ বেড়েছে। কারণ এর মধ্যে ধরনের যে সিঙ্গারা, সমুচা, রুটি, এই জাতীয় বিস্কিট, টোস্ট, চানাচুর, এই আইটেমগুলোর রপ্তানি অনেক গুণে আগের চেয়ে বেড়েছে। আচ্ছা, আমাদের যে গ্রোথটা হলো সেটা কি গত বছর অনেক কমে গেছিল, বেসটা ছোট হয়ে গেছে, সেই জায়গা থেকে দাঁড়ায় গ্রোথটা হলো, নাকি সামগ্রিক গ্রোথ আগের যদি আমরা করোনার পূর্ববর্তী অবস্থায় দেখি তাহলে কি দাঁড়ালো? মানে এটা হচ্ছে যে একটা হচ্ছে যে এই গ্রোথটা তো আপনি যখন ইয়ার টু ইয়ার করবেন, অবশ্যই গত বছরের মানে বেসটা তুলনামূলকভাবে দুর্বল ছিল,
এবং এই বছরে যে টার্গেট করা হয়েছে সেই টার্গেটটা একটু কনজারভেটিভ টার্গেট ছিল, কারণ পরিস্থিতি এরকম মানে একটা বড় ধরনের মানে পরিবর্তন হবে সেটা হয়তো তখন অনুমান করা যায়নি, বা অনুমান করলেও ওই যে যেটা বললাম লোকে বলতেও ভয় পায়, হ্যাঁ, যে ঠিক ঠিক বলতেও যায় না, যে কুসংস্কারও অনেক সময় থাকে যে বললে যদি আবার কোনো মানে যেটা আমরা সহজ মানে বোঝার জন্য বলি কুফা লেগে যায়, তো ওই কুফাটা কেউ লাগাইতে চায় না। তো আপনি যেটা বলছেন কারেক্টলি, যে একটা হচ্ছে যে এই বড় উলম্ফনের একটা বড় কারণ আছে যে বেসটা কম ছিল, আমাদের টার্গেটও তুলনামূলকভাবে একটু কম ছিল, এবং আরেকটা যেটা জিনিস যোগ হয়েছে সেটা একটু এই জায়গাটা একটু কৃত্রিম একটা বাড়তি মূল্যের ব্যাপার আছে। যেমন আমরা সবাই জানি যে পণ্যের যেই উপকরণগুলো, আমরা যেই জিনিসগুলো করি, র মেটেরিয়ালস যেটা আমরা বলি সহজে, সেই র মেটেরিয়ালের দাম কিন্তু মানে সেই দাম নিয়ে পরে আসবো। আমি যদি আপনার কাছ থেকে না, এই দামের একটা ইম্প্যাক্ট আছে এখানে, মানে আপনি ধরেন যেটা আমি যেই পোশাকটা রপ্তানি করে আগে আমি $90 পেতাম, হয়তো একই পোশাক রপ্তানি করে এখন আমি $95 বা $100 পাচ্ছি। ফলে এখন যে রপ্তানি ফিগারটা আছে সেটার পিছনে এই মূল্য বৃদ্ধিজনিত একটা ব্যাপারও এখানে জড়িত আছে। কিন্তু তারপরও আপনি যেটা মূল প্রশ্ন করেছেন যে এইটা আমাদের কোভিড পূর্ববর্তী অবস্থার চাইতেও আমরা একটু বেটার অবস্থায় আছি। আপনাদের ক্ষেত্রে কৃষির ক্ষেত্রে কি, কৃষি পণ্যের ক্ষেত্রে কি ধরনের, মানে এটা কি গত বছর কমে গেছিল এই জন্য একটা বড় জাম্প 29% হয়েছে? না না না, আমাদের কিন্তু ওইভাবে কমে নেই। আমাদের করোনার আগের যে চিত্র তার চাইতে করোনার সময়ের চিত্র কিন্তু ভিন্ন। করোনাতে আমরা অলমোস্ট 1 বিলিয়ন এক্সিট করছি, যেটা আমরা আগে করতে পারতাম না, করি নাই। এই বছরে এই 3 মাসে যেটা দেখা যাচ্ছে তার চাইতে আমরা আরেকটু অগ্রগামী এক্সপোর্টে। তার কারণ হলো যে নতুন যে চাহিদার সৃষ্টিটা হয়েছে, ভ্যাকুয়াম ফিল আপ করতে গেলে যেটা হয়, ধরুন সুপার স্টোরগুলি আছে বা চেন স্টোরগুলি আছে, তার যে সেলফের যে প্রোডাক্টটা ছিল একটা সময়, তো আস্তে 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 কিন্তু এই প্রোডাক্টের যে মানে সেলফটা কিন্তু খালি হচ্ছিল ডিউ টু করোনা। যে বিভিন্ন দেশে মাল নিচ্ছে, হয়তো কোনো জায়গার থেকে ওরা ইম্পোর্ট করতে পারতেছে না বা অন্যরা এক্সপোর্ট করতে পারতেছে না, ওই গ্যাপটা ফিল আপ করতে যায় কিন্তু আমাদের এক্সপোর্ট বাড়ছে। আমাদের এক্সপোর্টে আগের চাইতে গত বছর একটু বেশি, ওই বছরের চাইতে এই 3 মাস করোনার মধ্যে আপনাদের এক্সপোর্ট কমে নাই, না, সেটা বেড়েছে, এবার আরো বেড়েছে, নিশ্চয়ই সেটা একটা ভালো দিক। ফজলু ভাই, আমরা যেটা জানতে চাচ্ছিলাম যে এই যে আপনি বলছিলেন যে কিছু নিটওয়্যার পণ্য মানে সে যে বাড়লো, আসলে কোন জাতীয় পণ্য এখন আপনাদের কাছে বেশি ডিমান্ড আসতেছে? একটা এটা দুই গ্রুপের পণ্য সরাসরি বেশি। একটা হচ্ছে যে আন্ডারওয়্যারে প্রচুর বাড়তি, এবং আরেকটা হচ্ছে স্লিপ ওয়্যার, যেটা লাউঞ্জ ওয়্যার এবং স্লিপ ওয়্যার, যেটা ঘরে পরে যেগুলো, হ্যাঁ, এই আর ক্যাজুয়াল ওয়্যার যেটা ছিল সেটা একই রকম আছে। কারণ মানে বিক্রি কমেছে ছিল ফর্মাল জিনিস, অফিসে যাওয়ার জন্য যেটা। সো ইনসিডেন্টালি ফর্মাল ড্রেসের ভিতরে নেটের পোশাক নাই বললেই চলে, একেবারে নাই বললেই চলে। সো ওই জন্য আমরা হয়তো একটু বেটার, যেটা বললাম যে এই ধরনের পণ্য প্রচুর বিক্রি বেড়েছে অর্ডার। এবং আপনি যদি স্ট্যাটিস্টিক্সও নেন যে স্লিপ ওয়্যারের বিক্রি সকলেরই বিক্রি বেড়েছে 2 গুণ 3 গুণ, আমরা হয়তো তার একটা অংশ বাংলাদেশে পেয়েছি। এই যে বিপুল পরিমাণ অর্ডার আসছে আপনার গার্মেন্টস, আমরা শুনছি যে গার্মেন্টসগুলো অর্ডারে ভরে গেছে, এমনকি বোধহয় আমাদের ক্যাপাসিটির বাইরে অর্ডার আসছে। তো সেক্ষেত্রে আমাদের গার্মেন্টসগুলো কি তৈরি, মানে এই দক্ষ শ্রমিক কি আছে? এখানে অনেকগুলো বিষয়। একটা হচ্ছে যে দক্ষ শ্রমিক যে পরিমাণ অর্ডার আসছে, আমরা ক্যাপাসিটির, এটা একটা আশঙ্কার জায়গাও আছে। আপনি যদি মানে ক্যাপাসিটির বেশি অর্ডার নিয়ে নেন, কারণ এখন মানে শ্রমিকের যেটা বললেন, দক্ষ শ্রমিকের কিন্তু সংকট আছে, এবং এই সংকট আজকে নতুন না। সংকটে আপনি জানেন আমরা এই দক্ষ শ্রমিকের সংকটে ভুগছি কিন্তু আজকে 10 বছর যাবত। কিন্তু এটা কোনোভাবে প্লাস মাইনাস করে আমরা চালিয়ে নিয়ে এসেছি। কিন্তু যখন আপনি ওভার ক্যাপাসিটি বুকিং নেবেন, তখন কিন্তু এটা একটা চ্যালেঞ্জিং হবে, এবং এটা পরে কিন্তু এটা বুমেরাং হতে পারে, যে আমরা যদি টাইম মতো ডেলিভারি না দিতে পারি, শেষ পর্যন্ত কোয়ালিটি মেনটেন করতে না পারি, সেই জায়গাটা আমার মনে হয় যে একটু সচেতন, মানে এটা একেবারেই মাইক্রো লেভেলে, একেবারে আমার মতো মানে অন্য যারা উদ্যোক্তা আছেন, মালিক আছেন, তাদের বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, তাদের একটু সতর্ক থাকা দরকার যে অনেক অর্ডারের জায়গায় প্রলোভিত না হয়ে, মানে প্রলুব্ধ না হয়ে আমরা নিজেদের ক্যাপাসিটিটা, নিজেদের সক্ষমতাটাকে যদি এই সঙ্গে একটু বাছবিচার করি, সেক্ষেত্রে আমরা
মানে ওভারলোডেড যেন না হয়ে যায় এই জিনিসটা, মানে ইন্ডিভিজুয়ালি যদি আমরা এটা কেয়ারফুল থাকি তাহলে হোল ইন্ডাস্ট্রি, কারণ একবার যদি আবার বদনাম হয়ে যায় যে আমাদের কোয়ালিটি খারাপ বা আমরা টাইম মতো ডেলিভারি করতে পারি না, এটা যেমন মানে প্রথম কিন্তু যিনি ওভারলোডেড হচ্ছে তিনি ক্ষতিগ্রস্ত হবেন, কারণ যদি তিনি টাইম মতো ডেলিভারি দিতে না পারেন, হয় বায়ার তাকে একটা বড় ধরনের ডিসকাউন্ট অফার করবে, অথবা বায়ার তাকে বলবে যে তুমি মানে বাই ইয়ার মানে আমার পণ্য পাঠিয়ে টাইমটা কাভার করে দাও। এখন বাই ইয়ারের এখন যেই রেট, তাতে যে কোনো পণ্য সে পণ্যের দামের চেয়ে মানে এয়ার ফ্রেট বেশি। সেই আলোচনাটা করব, তার আগে আপনার কাছ থেকে একটু জেনে নেই যে আসলে আমাদের এগ্রো প্রসেস যেভাবে আগাচ্ছে সেটা কি সন্তোষজনক? যে ডিমান্ডটা ইন্টারন্যাশনালি তৈরি হয়েছে আপনি যেটা বললেন, বা আমরা দেখছি করোনার মধ্যেও বেড়েছে, আবার এখনও বাড়ছে, আবার প্রেডিকশন হচ্ছে যে আগামীতেও বাড়বে, তাহলে এই ধরনের আমাদের প্রসেস ইন্ডাস্ট্রিটা কি এভাবে রেডি? হ্যাঁ, প্রসেস ইন্ডাস্ট্রি একটা সময় তো ধরেন এখানে মানে হাতে গোনা বড় কয়েকটা গ্রুপ ছিল, এখন বাংলাদেশের অলমোস্ট বড় গ্রুপগুলির অনেকেই এখানে চলে আসছে, অনেকেই মার্কেটে, লোকাল মার্কেট এবং এক্সপোর্ট মার্কেটে ওরা এখন প্লেয়ার। সুতরাং রেডি বলতে রেডি বলা যাবে না সেটা ঠিক না, আমরা ডে বাই ডে তো অবস্থার প্রেক্ষিতে আমরা সেভাবে মেশিনপত্র আসতেছে, সেটিং হচ্ছে, এক্সপোর্ট হচ্ছে, নতুন নতুন ডাইভার্সিফাইড প্রোডাক্ট মার্কেটে দিচ্ছি, এভাবে দিয়ে কিন্তু আমরা রেডি। আমাদের যে অর্ডার আছে আমরা সেভাবে আমরা এক্সপোর্ট করতে পারতেছি, এখনও পর্যন্ত কোনো সমস্যা হয়নি, আশা করি হয়তো ফিউচারে হবে না। আমাদের দেশে নতুন নতুন অনেক কৃষি পণ্য যুক্ত হয়েছে, আমাদের আগে যে খাদ্য আমরা যেগুলো খেতাম তার সঙ্গে অনেক নতুন পণ্য যুক্ত হয়েছে, সেটা যেমন কিছু বাইরে থেকে আসতেছে, পানীয় তো আছেই, আবার লোকালি কিছু কিছু নতুন নতুন খাবার পণ্য যুক্ত হয়েছে, সেগুলো রপ্তানির ক্ষেত্রে কি কোনো ভূমিকা রাখছে? নতুন পণ্য, হ্যাঁ নতুন তো অবশ্যই কিছু কিছু নতুন পণ্য আমাদের এক্সপোর্টের তালিকা যাচ্ছে। একটা সময় ধরেন পরোটা তো এক্সপোর্ট হইতো না, এখন তো বাংলাদেশ থেকে হিউজ কোয়ান্টিটি পরোটা এক্সপোর্ট হয়, সিঙ্গারা, সমুচা, মিষ্টি এই জাতীয়গুলি কিন্তু আগে এক্সপোর্ট হতো না, ওগুলি এক্সপোর্ট হচ্ছে। তারপরে হলো ধরেন রেডি টু কুক ফ্রোজেন ভেজিটেবল, যেটা আপনি একদম সব রেডি করা, শুধু প্যাকেট করা আছে, বাইরে ওরা নিবে, প্যাকেটটা খুলবে, জাস্ট চুলায় দেবে। এগুলো কোন দেশে যাচ্ছে? এগুলি বিশেষ করে ইউরোপে বেশি, ইউরোপ অস্ট্রেলিয়াতে বেশি। সেগুলো কি ইউরোপের মধ্যে বিশেষ করে ইউকে, অস্ট্রেলিয়া আর ইউরোপের অন্য কিছু দেশে এটা যাচ্ছে, এবং এই মার্কেটটা একইভাবে যেমন বাংলাদেশে তৈরি হচ্ছে, বাংলাদেশে রেডি ফুডের জন্য মানুষ এখন আগের চাইতে একটু অ্যাডভান্স, একইভাবে কিন্তু ইউরোপেও আগেই ছিল, এখন আমাদের এই পণ্যটা পাওয়াতে আমাদের যারা ক্রেতা তাদের ওইখানে বাজারজাত করতে সুবিধা হচ্ছে। এটা আমাদের ক্রেতা কারা, বাঙালিরা নাকি? না, বাঙালি আছে, ওইখানকার চেন স্টোর, অনেক চেন স্টোর আছে, আমাদের ধরেন বড় বড় যারা গ্রুপ এরা কিন্তু অনেক চেন স্টোরের সাথে এখন ব্যবসা করে। এগুলো মেয়াদের মধ্যে পৌঁছানো যায়? আমাদের তো একটা সমস্যা আছে, এখান থেকে জাহাজে যেতে সময় লাগে, সেগুলো মেয়াদ থাকে? জাহাজের না, ওইটার সেলফ লাইফের যেটা আছে সেটা কোনো সমস্যা না, ধরুন এক একটা দেশের কান্ট্রি রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু সেই প্রোডাক্ট ওইভাবে প্রিপেয়ার করা হয়, সুতরাং ওইখানে যে তার যে কান্ট্রি রিকোয়ারমেন্ট থাকে সেভাবে প্রিপেয়ার করলে তার ডেটটা ওইভাবে থাকে, সুতরাং এক্সপায়ার হওয়ার ভয় কম থাকে। সমস্যাটা যেটা হচ্ছে, আমরা এখন যে কন্টেনার ফ্রেডের কারণে যত সম্ভাবনাই আমরা দেখতেছি, সম্ভাবনার সবচেয়ে বড় অন্তরায় হলে এই মুহূর্তে কন্টেনার ফ্রেড। আমরা আলোচনা করছিলাম ইকতাদুল হকের সঙ্গে, আলোচনায় উনি বলছিলেন যে আসলে আমাদের যে পণ্যগুলো যায় সেটা বিভিন্ন দেশের রিকোয়ারমেন্ট অনুযায়ী যায়, তো সেটা আমরা শুনছি। আমরা একটু ফজলুল হকের কাছে যাব, যে মূল্য বৃদ্ধি যে আমাদের আপনি বললেন সেটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে, কারণ আমরা ইন্টারন্যাশনালি যে মূল্যটা পাচ্ছি, আমাদের যে ইম্পোর্ট করতে হচ্ছে যে সমস্ত অ্যাক্সেসরিজ বা র মেটেরিয়ালস, সেটার ক্ষেত্রেও মূল্য বৃদ্ধি ঘটেছে। সেই মূল্য বৃদ্ধির কারণেই কি প্রাইসটা বাড়লো, বা সেই মূল্য বৃদ্ধির কারণেই কি গ্রোথটা হলো? না, শুধুমাত্র সেটা না, গ্রোথ হয়েছে অনেকগুলো কারণে। গ্রোথের পিছনে এই কারণটা হচ্ছে এই যে মূল্য বৃদ্ধির কারণ, যেটা আমি আগেই বলছিলাম, যেটা আগে যে পণ্য বিক্রি করে আমি হয়তো আগে $100 পেতাম, এখন হয়তো $105 পাচ্ছি, বা $7 পাচ্ছি, বা $10 পাচ্ছি পারতি। এইটা টোটাল ফিগার একটা ইম্প্যাক্ট পড়েছে। সো এইটা হয়তো প্রকৃত নয়, এটা এক ধরনের কৃত্রিম, মানে আপনি যদি অর্থনীতি ভাষায় বলেন যে এক ধরনের কৃত্রিম বৃদ্ধি। সো এইটা একমাত্র কারণ না, অনেকগুলি কারণের পেছনে এটা একটা কারণ। রপ্তানি
প্রকৃত অর্থেই বেড়েছে। প্রকৃত যে রপ্তানি সংখ্যায় যদি বিচার করেন সেই সংখ্যাটাই বেড়েছে এবং তার সঙ্গে এটা যোগ হয়েছে, যোগ হয়ে ফিগারটা অনেক বড় হয়েছে। সেই জন্য যত বড় ফিগার দেখা যাচ্ছে খুশিটা আমাদের অত বড় না, খুশিটা তার চেয়ে একটু ছোট, কারণ প্রকৃত রপ্তানি। কিন্তু তার ভেতরেও এর ভেতরে একটা আশঙ্কার জায়গাও আছে, যেটা আপনি বলছিলেন যে সব রকম র মেটেরিয়াল, মানে আপনি নাম করতে পারেন এমন কোনো জিনিস নাই যেটার দাম বাড়েনি। এর ভেতরে আপনি জানেন যে আমাদের মূল যে নিটওয়ারে বিশেষ করে বা ওভেনের ক্ষেত্রেও এটা প্রযোজ্য, যে তুলার যে মানে আলটিমেটলি তুলা, আমরা তো তুলাটা ব্যবহার করি বাংলাদেশে, ওভেনের ক্ষেত্রে তুলাটা অন্য জায়গায় ব্যবহার হয়, কিন্তু তুলার আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে, গত 1.5 বছরে দাম বেড়েছে প্রায় 60 থেকে 70%। এবং তুলাটা একটা থামরুল ধরা হয় যে নিটওয়ারের ক্ষেত্রে তুলা বা যদি আমি সুতায় আসি, সুতার যে দাম, সেই দামটা আমাদের টোটাল পণ্যের 50% হচ্ছে সুতার কস্ট। এরপরে যদি ধরেন ডাইস, কেমিক্যাল, অক্সিলারিজ, যেটা কাপড় রং করা এবং ফিনিশ করার জন্য যা যা ম্যাটেরিয়াল, এটার দাম কোনো জায়গায় দ্বিগুণ হয়েছে, কোনো জায়গায় 40%, 50% বৃদ্ধি পেয়েছে। আপনি যদি আসেন অ্যাক্সেসরিজ, একেবারে পলিথিন থেকে শুরু করে কাগজ রিলেটেড যত রকম জিনিস আছে। কাগজের তো এরকম একটা সময় ছিল যে মাস 6 আগে এটা শুধু এই ইন্ডাস্ট্রি না, সব ইন্ডাস্ট্রি এটা ভুগেছে। ফার্মাসিউটিক্যাল সাফার্ড এ লট, তাদের প্যাকিং ম্যাটেরিয়ালসে তারা কাগজ পাচ্ছিল না। আমি আমার দুইজন বন্ধুর কাছ থেকে শুনেছি, এবং এটা দাম দিয়েও পাওয়া যাচ্ছিল না। ডাইস, কেমিক্যালের এরকম একটা অবস্থা। সো ফলে সব মিলিয়ে আমার পার্সোনাল একটা ক্যালকুলেশন হচ্ছে যে র মেটেরিয়ালের যে দাম বেড়েছে, এটা আমাদের প্রোডাকশন কস্টে শুধু র মেটেরিয়ালের কারণেই 30 থেকে 40%, ডিপেন্ডিং অন ডিফারেন্ট কাইন্ডস অফ প্রোডাক্ট, মূল্য বৃদ্ধি হয়েছে। কিন্তু চ্যালেঞ্জ বা আশঙ্কার জায়গা যেটা আমি বলছিলাম শুরুতে, যে বায়ারদের কাছ থেকে যে প্রাইসটা আমরা পাচ্ছি, শুরুতে বায়াররা এটা আসলে কানেই তুলতে চায়নি, এখন যারাও কানে একটু তুলছে, সেই বৃদ্ধির পরিমাণটা কিন্তু কোনো অবস্থাতেই, আপনি যদি দেখে থাকেন যে গতকালকেও বিজিএমইর প্রেসিডেন্ট এই ব্যাপারে একটা প্রেস কনফারেন্স করেছে, উনি শুধু এই সত্যটা তুলে ধরেছে, কিন্তু সত্যের সঙ্গে যে আতঙ্কের জায়গাটা হয়তো খুব বেশি এলাবোরেট উনি করেননি, সেই জায়গাটা আমি একটু টাচ করতে যাচ্ছি। যে আমাদের 30 থেকে 40% মানে মূল্য বৃদ্ধির বিপরীতে আমরা বায়ারদের কাছ থেকে পাচ্ছি রাফলি হয়তো 8-10%, 12%, ডিপেন্ড, এখানেও কারো ভ্যারি করে। আপনি একরকম পাচ্ছেন, আমি একরকম পাচ্ছি, উনি আরেক রকম পাচ্ছেন। কিন্তু এই যে গ্যাপটা কিন্তু হয়তো আমরা এখন বুঝতে পারছি না, কিন্তু যখনই আমরা আরেকটু মানে ফাইন টিউনিং করবো হিসাব নিকাশে, তখনই অনেকে হয়তো টের পাবেন। এটা হয়তো সবার বেলা প্রযোজ্য না, কিন্তু একটা বড় অংশের বেলায় প্রযোজ্য, এটা আমার ব্যক্তিগত বিশ্বাস। এবং আমরা কিন্তু বরাবরই আমাদের যে প্রাইস পাওয়া উচিত বা আমাদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী যে প্রাইস পাওয়া উচিত, আমরা সেই প্রাইসটা পাচ্ছিলাম না বা বায়ারদের কাছ থেকে নিতে পারছি না। এখানে আমাদেরও ব্যর্থতা আছে আমি মনে করি। সো আমার মনে হয় যে পরিস্থিতি আপনি বলছেন, এটা তো আসলে গার্মেন্টসটা বিশেষত একটা বায়ার্স মানে মার্কেট ছিল, এখন তো মনে হয় এখন পার্শিয়ালি সেলার্স মার্কেট, রাইট। এবং আমি এই কথা দিয়ে আসতেছিলাম, আপনি কারেক্টলি মানে ইন্টারাপ্ট করেছেন, যে আমরা বরাবরই আমার বায়ারদের কাছ থেকে ভালো প্রাইস নিতে পারি না। আমাদেরকে ভয় দেখানো হতো যে তুমি না করলে আমি মঞ্জুর কাছে চলে যাব, আপনাকে ভয় দেখাতে হতো যে তুমি না করলে আমি ওর কাছে চলে যাব। এই ভয়টা তারা, এই গেমটা তারা সবসময় প্লে করে, এটা হয়তো খুবই কমন গেম। হ্যাঁ, আমরা হয়তো এই ফাঁদে সবসময় পাড়া দিয়েছি, কিন্তু এখন আমাদের আসলে বুঝতে হবে, এবং এখন যদি আমরা এইটা কারেক্ট করতে না পারি, এইরকম সময় কিন্তু জীবনে বারবার আসবে না। এই সুযোগ কিন্তু মানে যে কোনো জায়গায় সুযোগ কিন্তু খুব বেশিবার আপনার কাছে আসবে না, এটা প্রকৃতিরই একটা নিয়ম বলতে পারেন। সো আমার মনে হয় যে গার্মেন্টস মালিকদের যথেষ্ট সচেতন হওয়ার সময় এসেছে। যদি ঐক্যবদ্ধ হওয়া যায় সেটা ফ্যান্টাস্টিক, কিন্তু ইন্ডাস্ট্রির যে টোটাল অবস্থা আমি জানি, তাতে হয়তো কালকে ঐক্যবদ্ধ হওয়া সম্ভব হবে না। কিন্তু নিজ জায়গা থেকেও এই জায়গাটা যদি আমরা আমাদের অবস্থান হওয়ার ক্ষেত্রে আরেকটা সমস্যা তো আছে, ফ্রি মার্কেটে ঐক্যবদ্ধ হয়ে আপনারা প্রাইস নেগোসিয়েশন করতে পারেন, সেইটা অনেক পরে। কিন্তু আমরা ফ্রি মার্কেটে সেটা একটা খুব আইনগত ব্যাপার, কিন্তু আপনি যদি আইনগত ব্যাপারটা না করেও যদি একটা আন্ডারস্ট্যান্ডিংও আপনি ঐক্যবদ্ধ হতে পারেন, সো সেইটা হওয়ার একটা সেই প্র্যাকটিসটা আছে, আপনার কম্বোডিয়াতে এই প্র্যাকটিসটা আছে আমি জানি। সো একটা প্র্যাকটিস আমি সেই ঐক্যবদ্ধ, আপনি বললেই কালকে হতে পারবেন না, সেই ঐক্যবদ্ধ হয়ে ফেস করার মতো সময় নাই, টাইম ইজ রানিং আউট। সো আপনাকে এখন ইন্ডিভিজুয়ালি যদি এইটুকু আপনার নিজের উপর বিশ্বাস রাখতে পারেন যে বায়ার নিডস ইউ, বায়ার আসলে খুব বেশি যাওয়ার জায়গা নেই, আপনি যদি এক বায়ার লস করেন ইউ উইল গেট অ্যানাদার ওয়ান, এই বিশ্বাসটা যদি রাখতে পারেন নিজের উপরে, এই কনফিডেন্স যদি রাখতে পারেন, এবং সবাই যদি নিজের জায়গা থেকে একটু সচেতন হয়, দিস ইজ দ্য বেস্ট টাইম আমাদের মানে বায়ারদেরকে একদম রাইট ট্র্যাকে নিয়ে আসা, যে না তোমাকে মানে একেবারে কারেক্ট প্রাইস পে করতে হবে, আদারওয়াইজ আমরা তোমার অর্ডার দিব। সেক্ষেত্রে আপনাদের যদি কস্টিংটা
আপনারা যদি রাইটলি করেন তাহলেই কিন্তু আপনি বায়ার কাছে বলতে পারেন এক্স্যাক্টলি। এবং সেইখানে যদি আমাদের কিন্তু এখন এই ভয়টা নাই, এই সবাইকে এই জিনিসটা বুঝতে হবে যে আমাদের এখন এই ভয়টা নাই যে আমার কাছ থেকে সে অন্য জায়গায় চলে যাবে। সে চলে যেতে পারে অন্য জায়গায়, কিন্তু অন্য জায়গা থেকে আবার কেউ একজন আমার এখানে চলে আসবে। তো এখন যখন ওভার ফ্লাডেড তখন তাদেরকে আসতেই হবে, এবং বাইরে তার খুব বেশি অপশন নাই। চায়না বিকাম এক্সপেন্সিভ, এবং চায়নার সর্বশেষ যে অবস্থা, পাওয়ার ক্রাইসিস, তাদের পলিউশন তাদের একটা বড় ইস্যু। সো যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের একটা বাণিজ্য যুদ্ধ আছে। ভিয়েতনাম অল অফ এ সাডেন তারা পুরো করোনার এই সময়টা ভালো থেকেও এই শেষ মুহূর্তে মানে এখন পর্যন্ত শেষ মুহূর্তে গত কয়েক মাসে তারা অল অফ এ সাডেন দে আর ফেসিং মানে লট অফ প্রবলেম। মায়ানমারে একটা রাজনৈতিক অনিশ্চয়তা আছে, এবং যারা যুক্তরাষ্ট্রে রপ্তানি করেন তাদের জন্য বাংলাদেশে একটা সুসংবাদ আছে। যুক্তরাষ্ট্রের একটা মানে ফেভারেবল কান্ট্রি ইথিওপিয়া, যেখানে সাম্প্রতিককালে প্রচুর অর্ডার মানে প্লেস হয়েছে, কারণ তারা যুক্তরাষ্ট্রে ডিউটি ফ্রি, এবং সেইখানে সেই সুবিধা থেকে কিন্তু মানে তারা বঞ্চিত হচ্ছে 1 জানুয়ারি থেকে। কিন্তু ফলে ইথিওপিয়াতে আমেরিকান যে অর্ডারগুলো আগে প্লেস হতো তার একটা বড় অংশ এখন বাংলাদেশে আসবে। এবং পরশুদিনই আমি একটা নিউজ পড়লাম, পিভিএইচ কর্পোরেশন, দ্যাট ওয়ান অফ দ্য বিগেস্ট ব্র্যান্ডস, টমি হিলফিগার, সিকে এবং তাদের অনেক নামি দামি ব্র্যান্ড আছে, তাদের নিজস্ব একটা কারখানা ছিল ইথিওপিয়াতে, এবং তারা ডিসাইড করেছে যে তারা ওই কারখানাটা চালাবে না। এখন পিভিএইচ যখন তার নিজের কারখানাটা ইথিওপিয়াতে চালাবে না, এই অর্ডারটা তো বাংলাদেশে আসবে আমি বলছি না, বাট থিওরিটিক্যাল একটা পার্ট বাংলাদেশে চলে আসবে। সো আমাদের কাছে অনেক অপরচুনিটি, এইগুলি যদি আমরা একটু নিজেদের মাথায় রাখতে পারি, আমরা কিন্তু বায়ারদের সঙ্গে। সেক্ষেত্রে কি বড় সমস্যা আমরা ট্র্যাডিশনাল ম্যানেজমেন্ট করি, বা এই নেগোসিয়েশনগুলো ট্র্যাডিশনালি মালিকরা করেন, বা প্রফেশনালরা আসতে পাচ্ছেন না? এখানে মালিকরা করেন এরকম, যেমন একটা মালিকরা করেন যারাই করেন, কারণ এখানে দুটি চেহারা আছে। একটা আছে অনেক জায়গায় আছে মালিকরা করেন না, ওই তারা হয়তো মানে মার্কেটিং ম্যানেজারের কাছে দিয়ে রেখেছেন, মার্কেটিং ম্যানেজার খালি বলছেন স্যার আমি $3 মিলিয়ন অর্ডার নিয়ে আসলাম, কিন্তু ওটা কী প্রাইসে নিয়ে আসলো সেটা হয়তো মালিক খুব ভালো করে দেখছেন না। আবার মালিক যিনি থাকেন, সেটা মালিক হোক, সেটা মানে রাইট প্রফেশনাল হোক, এখানে কিন্তু মানে রিয়েল ওয়েতে যেভাবে নেগোশিয়েট করা দরকার, আমরা একটা বড় প্লেয়ার হিসেবে আমাদের যেই স্ট্রেংথ নিয়ে নেগোশিয়েট করা দরকার আমরা সেটা পারছি না, সেটি হচ্ছে বটম লাইন। আমি কিন্তু একেবারে মার্কেটের সঙ্গে কম্পেয়ার করছি যে আমরা যেই একই জিনিস যেই প্রাইসে বাংলাদেশ করে, ভিয়েতনাম এবং চায়না, ইভেন শ্রীলঙ্কা, পাকিস্তান হয়তো না, ভারতেও যদি ধরি, এই কিছু দেশ, টার্কি তো অবশ্যই, এরা সবাই আমাদের চেয়ে বেশি প্রাইসে করে। তার মানে হচ্ছে আমরা মার্কেটের যে প্রাইস, আমার কত কস্ট সেটা বাদ দেন, মার্কেটে যেই প্রাইস বায়ার স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনালি, সেই প্রাইসটা কিন্তু আমরা পাচ্ছি না, এবং সেইটা পাওয়ার জন্য আমাদের মনোবলটা শক্ত করতে হবে। আমি আবার আসতে চাই আপনার কাছে যে আমরা জানি যে গার্মেন্টসগুলোতে কিছু শিক্ষিত ছেলে ঢুকেছে, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়গুলো এখনও গার্মেন্টস নিয়ে খুব বেশি কি ধরেন আমাদের সবচেয়ে বড় খাত, তাহলে ওইখানে ঢাকা ইউনিভার্সিটিতে বা আমাদের প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটিতে এরকম কোনো কিছু সাবজেক্ট হয়েছে যে এই নেগোসিয়েশন করা, লেবার ম্যানেজমেন্ট করা, এইরকম তো সাবজেক্ট আমরা দেখি না। আমার মনে হয় যে গার্মেন্টস নিয়ে বিচ্ছিন্নভাবে অনেক ইউনিভার্সিটি অনেক কাজ হচ্ছে, কিন্তু নেগোসিয়েশন স্কিল যেটা, নেগোসিয়েশন স্কিল এইটা বৃদ্ধি করার জন্য মানে কোনো ওইরকম কোনো উদ্যোগ আমার চোখে এখন পর্যন্ত পড়েনি। আর তার চেয়ে বড় কথা হচ্ছে আরেকটা জিনিস, বড় জায়গা যে নেগোসিয়েশন, ধরেন আমি নিজে মার্কেটিংয়ের সঙ্গে জড়িত সরাসরি, আমার কারখানার মার্কেটিং আমি নিজে করি। আমি যেটা ব্যক্তিগতভাবে ফিল করি যে স্কিলের একটা বড় পার্ট হচ্ছে আপনার সাহস। এটা কোনো ইউনিভার্সিটি এখন আপনাকে সাহসটা দিতে পারবে কিনা আমি জানি না, সাহসটা আপনার নিজে অর্জন করতে হবে। হয়তো ইউনিভার্সিটি সেটা তো এক ধরনের অভিজ্ঞতার ফল, আপনার ফোরকাস্ট করার ফল। এই যে জিনিসটা যে আপনি যদি ফোরকাস্ট করতে পারেন যে ঠিক আছে আমার বায়ারকে আমি না করে দিলাম, উনি চলে গেল, আবার আপনি যদি না করে দেন, এরকম যদি হয়, এবং এখন যখন ওভার ফ্লাডেড তখন অন্য কেউ না কেউ আপনার কাছে আসবেই। এই আস্থাটা যদি আপনি এই সাহসটুকু যদি করতে পারেন, আপনি যখন বায়ারকে না বলবেন, আমি যেমন আমার কলিগদেরকে বলি, আমার যে টিম মেম্বারদেরকে বলি যে আপনি 10 বার না করেন, 8 বার বায়ার ফেরত আসবে, আপনাকে ওই রিস্কটা নিতেই হবে যে 1 বার 2 বার ছুটে যেতে পারে। এখন এই রিস্ক টেকিং বিহেভিয়ার যেটা, এইটাও ইউনিভার্সিটিতে এই বিহেভিয়ারটাকেও মানে আমি বলি যে এনরিচ করানো সম্ভব বিভিন্ন রকম যুক্তি, বিভিন্ন রকম তথ্য উপস্থাপনা দিয়ে। সুতরাং এই কোর্সটাও জরুরি, এবং আমাদের ইন্ডাস্ট্রিতে যারা আজকে আছেন, যারা কাজ করছেন, এরা সবাই পুরনো। সো তাদের অভিজ্ঞতাটা যদি তারা একটু কাজে লাগান,
এখন সাহসটা কিভাবে সঞ্চয় করতে পারবেন এই ফর্মুলাটা ঠিক আমার জানা নাই, কিন্তু আমি মানে আমি যখন বিকিমের প্রেসিডেন্ট ছিলাম সে আরও 15 বছর আগে থেকে আমার একটা স্লোগান ছিল যে বায়ারকে না বলতে শেখেন। আমি একটা স্লোগান ব্যবহার করেছি, আপনিও তখন শুনেছেন দু একবার, আমার কাছ থেকেও শুনেছেন আপনি। তো এই না যতক্ষণ না বলতে পারেন, আপনি যখন একটা জিনিস কিনতে যান, নর্মালি একটা ধরেন একটা মানে গ্রোসারি শপে যেখানে বার্গেন শপ যদি জিনিস কিনতে যান, ওইখানেও দেখবেন যতক্ষণ পর্যন্ত আপনি না বলছেন, যতক্ষণ পর্যন্ত তাকে ফাইনালি বলছেন দোকানদারকে যে না দিস ইজ মাই রক বটম প্রাইস, দিলে দাও ভাই, নাহলে আমি চলে গেলাম, তার আগ পর্যন্ত তার এটা আপনি বুঝতে পারবেন না। আপনি বাড়াচ্ছেন, সেও কমাচ্ছে। তো এই জায়গায় আপনাকে এক জায়গায় না বলতে হয়, অথবা দোকানে এক সময় না বলে দেয় যে স্যার দিস ইজ দ্য লাস্ট প্রাইস, হয় নেন আর না হলে নাই, এরকম একটা হয়তো। সো এইটা আমাদেরকে বায়ারকে এই খুব সিম্পল থিওরি, যেটা আমাদের মানে একেবারে নিত্য নৈমিত্তিক জীবনে আমাদের চাইতে অনেক অশিক্ষিত মানে এবং কম জানাশোনা লোকজন এটা ব্যবহার করছে, ঠিক ওই সিম্পল পলিসিটাই যদি, ওই সাহসটুকু যদি আমরা সঞ্চয় করতে পারি, আমার বিশ্বাস পরিস্থিতির অনেকখানি উন্নতি হবে। আমাদের আসলে কি ইন্ডাস্ট্রিতে ধরেন MBA প্রফেশনাল, BBA প্রফেশনাল এরকম লোকজন কি আসছে, মানে যারা এইটা পারে, যারা এটা থিওরিটিক্যালি অন্তত জানে? না, এখন ব্যাপারটা হচ্ছে কি যে এইখানে মালিকের একটা বড় ভূমিকা আছে, কারণ সাহস সঞ্চয়ের যেটা ধরেন আমি আপনার অধীনে কাজ করছি, আমি MBA প্রফেশনাল, আমি খুব ভালো জানি, কিন্তু আপনি আমাকে একটা বেঞ্চমার্ক দিয়ে দিলেন যে ফজলুল হক সাহেব এর এই আমার কিন্তু এই অর্ডার লাগবেই, দেখেন অর্ডার যেন ছুটে না যায়, তা আপনি তো মানে এক ধরনের গাইডলাইন দিয়ে দিবেন। সো সাহসের যে জায়গাটা, সেইটা কিছুটা মানে পুরোটা না হলেও মালিকের এই সাহসের জায়গাটা মালিক থেকে আসতে হবে, কারণ মালিক মানে আলটিমেটলি ইন্ডাস্ট্রির মালিক উনি। সো যিনি প্রফেশনাল, যদি অন্য কেউ যদি নেগোসিয়েটও করে, তার হয়তো নেগোসিয়েশন স্কিল থাকবে, উনি হয়তো যুক্তি দিয়ে, কথা দিয়ে, যেগুলি নেগোসিয়েশন স্কিলের অন্যান্য পার্ট যেগুলি, সাহসী তো একমাত্র জিনিস না, আপনাকে প্রোডাক্ট বুঝাইতে হবে, বাইরকে কনভিন্স করতে হবে। কনভিন্স করার ক্ষেত্রে শুধুমাত্র দাম দিয়ে না, কনভিন্স করার আরও অনেক রাস্তা আছে, যে আপনাকে কনভিন্স করতে হবে যে আপনি কেন ভালো, আপনি অন টাইমে ডেলিভারি দিবেন, আপনার প্রোডাক্টটা ভালো, এইগুলো ব্যাখ্যা করতে হবে। আপনি জিনিসটা শুধু ভালো বানাইলেই হবে না, ভালোভাবে ক্রেতার কাছে প্রেজেন্টও করতে হবে। সো সেই জায়গাটা হচ্ছে এই একেবারে থিওরিটিক্যাল স্কিলগুলো, এর সঙ্গে সাহসটা যদি যুক্ত হয়, মানে আমি মনে করি ওই সাহসের জায়গাটাতে আমাদের বেশ ভালো ঘাটতি আছে। এই জায়গাটা যদি আমরা আরেকটু এবং যেটা শুরুতে বলছি যে এইরকম সময় যদি আমরা সাহস দেখাতে না পারি, তাহলে আর হয়তো আর কখনো এই সময় আবার বারবার আসবে না, সোজা কথা, বারবার আসবে না। মানে এটা কতদিন থাকবে আমরা জানি না, বাট আমরা ধারণা করতে পারি যদি করোনা পরিস্থিতির বড় ধরনের কোনো অবনতি না হয়, যেটা বিজিএম প্রেসিডেন্ট কালকে একটু আশঙ্কা করেছেন যে ইউরোপের পরিস্থিতি আবার একটু খারাপ যাচ্ছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে খুব আতঙ্কিত না, এই কারণে যেহেতু করোনার ওইখানে একটা টোটাল কাভারেজ আছে করোনার টিকার অলমোস্ট, এবং তারপরে সর্বোপরি এই গত মাসে যে করোনা নির্ভর একটা ওষুধ আবিষ্কার হয়েছে, সো ফলে মানুষ ডেসপারেটও এখন 2 বছর গৃহবন্দী। সো এইটা হয়তো খুব বেশি আমাদের করোনা আর ক্ষতি করবে না, এই আশাটা আমি করতে চাই থিওরিটিক্যালি, বা আমি যে আমি সবসময় আশাবাদী লোক, পজিটিভ লোক। তো এই জায়গা থেকে আমার মনে হয় যে এই সময়টা আর একটু লম্বাই, আমাদের এই ভালো সময়টা একটু লম্বা সময় থাকবে, আগামী 2022 সাল পুরোটাই হয়তো আমরা এই ভালো সময়টা এনজয় করতে পারবো। সো বাট 2022 সালের দিকে তাকান, আমি চাই যে আমরা সবাই আজকে থেকেই আরও বেটার ওয়েতে নেগোশিয়েট করি বায়ারদের সঙ্গে। ইকতাদুল হক, আপনি যদি বলেন যে আপনাদের ক্ষেত্রে এই প্রাইস নেগোসিয়েশন বা মূল্য বৃদ্ধির কোনো সমস্যা আছে কিনা? অবশ্যই আছে, আমরা তো আর এর বাইরে না, আমরা তো এই ওয়ার্ল্ডেরও বাইরে না, এই দেশেরও বাইরে না। আলটিমেটলি আমাদের যে র মেটেরিয়ালস যেটা ইউজ হয়, যেটা কৃষকের উৎপাদিত পণ্য, যেটা সরাসরি কাঁচামাল, সেটা আমাদের দেশের। বাট এখানে যে প্যাকিং মেটেরিয়ালস আছে, কিছু ইনগ্রেডিয়েন্ট আছে, এটা সম্পূর্ণ বাইরের উপর নির্ভরশীল, বিশেষ করে চায়নার উপর আমরা ডিপেন্ডেন্ট। সেখানে ধরুন প্যাকিং মেটেরিয়াল, যেটা ওষুধ কোম্পানিতে যেটা সমস্যা তৈরি হয়েছে, গার্মেন্টসে যেটা হচ্ছে, সেটা তো আমাদেরও সেম, আমাদেরও একইভাবে বাড়ছে। কিছু ইনগ্রেডিয়েন্ট আছে যেগুলি অনেক গুণে বেড়ে গেছে, মানে ধরেন 5-7 গুণ 10 গুণও বেড়ে গেছে, কিন্তু যেহেতু সেটা ইনগ্রেডিয়েন্ট, মূল যে কাঁচামাল না, সেই হিসাবে ওই অর্থে ওইভাবে মূল্য বাড়ে নাই। তবে দেশে যেহেতু এমন কোনো একটা পণ্য নাই, তেল, চিনি, আটা, ময়দা, ঘি, ডালডা, আপনি বাজারে যাবেন প্রায় দ্বিগুণ, আগের চেয়ে প্রায় দ্বিগুণ। স্ন্যাক্সের মূল উপকরণ কিন্তু এই কয়টা আইটেম। এখন যখন এইটা বাড়ছে, ন্যাচারালি সব স্ন্যাক্সেরই কিন্তু দাম বাড়ছে, সেইভাবে দেশের বাড়ে নাই। বাট সবার মধ্যে কম বেশি আলোচনা হচ্ছে যে কে এটা নিয়ে উদ্যোগ নেবে। আমাদের মধ্যে এই আলোচনা হচ্ছে যে বড়দেরকে একসাথে করে আসলে এই উদ্যোগ নিয়ে যদি মূল্যবৃদ্ধি না করা হয়,
তাহলে অনেকের পক্ষেই মার্কেটে টিকে থাকা সো টাফ। এক্সপোর্টের ক্ষেত্রে মূল্য বাড়ছে, সেই অর্থ ওইভাবে বাড়ে নাই। একদিকে যেরকম কন্টেনার ভাড়া বাড়ছে, পাশাপাশি উপকরণের মূল্য বাড়ছে, সেই অর্থে কিন্তু আমাদের এক্সপোর্ট বাড়ে নাই। কিন্তু আমাদের এক্সপোর্টটা কাদের সাথে? গার্মেন্টসের যেরকম ধরেন প্রাতিষ্ঠানিক বায়ার, আমাদের কিন্তু প্রাতিষ্ঠানিক বায়ার ওইভাবে ডেভেলপ হয় নাই। আমাদের এথনিক মার্কেট, আত্মীয় স্বজন হয়তো বিদেশ গেছে, সে ব্যবসা শুরু করছে তার কাছে, অথবা তার বাইরে কিছু চেইন স্টোরগুলিতে যেখানে আমাদের পক্ষে বড় যারা আছে তাদের পক্ষে, বাট বড় হাতে গোনা ধরেন গোটা 20-25 জনের পরের যারা আছে ওরা কিন্তু মাঝারি এবং ছোট, তাদের পক্ষে তো ওই লন্ডনের সুপার স্টোরে যে ওদের মাল ঢুকানো সম্ভব না। এখানে আরও কিছু জিনিস আছে, সেখানে আমাদের ধরনের যে মানের যে বিষয়টা আছে, পণ্য রপ্তানি করতে গেলে ওই দেশের স্ট্যান্ডার্ড আমাকে মানতে হবে, ওই দেশের কান্ট্রি রিকোয়ারমেন্ট মাইনে আমাকে সেভাবে তৈরি করতে হবে। মান নিয়ন্ত্রণের জন্য আমাদের ক্ষেত্র বিশেষে অ্যাক্রেডিটেশন ল্যাব, আমাদের সবগুলি প্রোডাক্টের অ্যাক্রেডিটেশন ল্যাব বাংলাদেশের নাই, বিএসটি এরও নাই, ফুড সেফটিরও নাই। আমাদের কিছু প্রোডাক্টের টেস্ট গুজরাট থেকে করে আনতে হয়, কিছু সিঙ্গাপুর থেকে করে আনতে হয়। রিসেন্টলি ধরেন আমেরিকাতে যারা স্পাইসেস এক্সপোর্ট করে, সালমোনেলা ধরা পড়ছে। সালমোনেলা আসে মূলত হলো এই স্যাঁতস্যাঁতে কারণে মাটি থেকে আসে। এটা কিন্তু কোনো কোনো প্রসেসর কিন্তু এটা অ্যাড করবে না, এতে করে কোনো তার প্রোডাক্টের কোনো ভ্যালুও বাড়বে না, কোনো সেলফ লাইফও হবে না, কিছুই হবে না। আসছে ওই জায়গা থেকে। আমি ওই জায়গা থেকে আমাদের দেশে কৃষির যে অবস্থা, ওইখান থেকে যে শতভাগ সালমোনেলা বলেন বা লেদ বলেন, ওইখান থেকে রিমুভ করে যে আনবো সে উপায় কিন্তু আমাদের নাই কৃষি ব্যবস্থার কারণে। এখন ওইখানে রেডিয়েশন টেস্ট না কইরা কোনো অবস্থাতে পণ্য পাঠাইতে পারবে না। একইভাবে বোধহয় জমির ক্ষেত্রেও আপনাদের মানে কৃষি জমিটা আগে টেস্ট করে নিতে, তার লেডের মাত্রা কি বা ওই ফসলটার মধ্যে ওই ইস্যুটাতে আসছি। ধরেন এইখানে ধরেন বড় যে কোম্পানিগুলো আছে তারা আমেরিকাতে যারা মাল পাঠায়, তাদের অ্যাটমিক এনার্জি থেকে প্রতি কেজিতে একটা ভালো অঙ্কের টাকা দিয়ে ওইটা রেডিয়েশন ডেটা দিয়ে ওই সালমোনেলাটাকে রিমুভ করে তারপর তাকে এক্সপোর্ট করতে হয়। আর কৃষি জমির যে বিষয়টা বললেন, আমাদের তো কৃষি জমি খণ্ড খণ্ড জমি, ধরেন কারো হয়তো 5 কাঠা, কারো 10 কাঠা, কারো 1 বিঘা আছে। আমি একটা প্রোডাক্ট করলাম, ভাই পাশের জমিতে আরেকটা করলো, আপনি পাশের জমিতে আরেকটা করলেন। সবগুলির পোকা তো একরকম না। ধানের জন্য যে মাজরা পোকা, সবজির জন্য তো সেই পোকা না। ন্যাচারালি আমরা যে প্রসেসটা করি, প্রসেসের মেজর পার্টটা হলো সবজি অথবা ধরেন আলু আর হলো রাইস, এই জিনিসগুলো মিলেই তো। গম তো মূলত ইম্পোর্টেরই হয়। এখন যখনই আপনার মাজরা পোকা মারার জন্য যেই আপনি পেস্টটা ইউজ করবেন, সবজির জন্য তো এটা ইউজ করতে পারবেন না। সবজির জন্য এরকম একটা করতে হবে যেটাতে আপনার ইয়েলো লেভেল, গ্রিন লেভেল, রেড লেভেল। গ্রিন লেভেলটা ধরেন 5 দিন 7 দিন 3 দিন পরে আপনি হারভেস্ট করতে পারবেন, এটা অটো অ্যাবলিশ হয়ে যাবে। আপনি যখন রেড লেভেল, যেটা মাজরা পোকা মারার জন্য যেটা আপনি দিবেন, সেটা তো আপনার 1 মাসও শেষ হবে না। ওইটা যদি আপনার সবজিতে আসে, অথবা ওই ধান খেতে ধরেন আপনার মাজরা পোকা ধরলো, পাশে আপনার সবজির খেতে আসলো, ওইখান থেকে ওই পোকার আক্রান্ত ফসলটা যদি আমরা পাই, আমাদের ট্রেসিবিলিটি হলো সাপ্লায়ার পর্যন্ত, ফাইনাল কৃষক পর্যন্ত তো ট্রেসিবিলিটি করার মতো কন্ট্রাক্ট ফার্মিংয়ের অবস্থা আমাদের দেশে সেই জমি নাই। যদি জুন ফার্মিংটা করা হতো, যেটা আমরা খামার বাড়িতে বারবার মিটিংয়ে বলছি, গত কয়েকদিন আগে বাণিজ্য মন্ত্রণালয় এটা নিয়ে আলোচনা হয়েছে আন্তঃমন্ত্রণালয় মিটিংয়ে। এখন তারা জুন ফার্মিংয়ের বিষয়টি নিয়ে একটা সিদ্ধান্তে আসছে যে কোনো একটা জুনকে পেস্ট ফ্রি জুন হিসাবে তারা ডিক্লেয়ার করবে। ওইখানে যে ট্রিটমেন্ট লাগে সেই ট্রিটমেন্ট তারা দিবে, তাতে করে ওইখান থেকে যে প্রোডাক্টটা আসবে ওই প্রোডাক্টটা আমার থাকবে পেস্ট ফ্রি। তাহলে ওই যে সমস্যাটা আসতেছে ওই ফাইনাল প্রোডাক্টে যায়, ওই সমস্যাটা ফাইনালি আমরা পাবো না। এই জিনিসটা আমরা হয়তো সামনে আর একটু ভালো পাবো। এখন তো অনেকেই ধরেন কন্ট্রাক্ট ফার্মিং করে প্রোডাক্ট আনতেছে। বোম্বে তার উৎপাদিত চিপসের যে র মেটেরিয়ালস, যে আলু, সে নিজেরা কন্ট্রাক্ট ফার্মিং করে, প্রাণ করে, এরকম আরও অনেক এসিআই করে, এরকম আরও অনেকেই কিন্তু করতেছে। আর যেহেতু বড়রা চলে আসতেছে, এখন কিন্তু বড়দের ব্যক্তি আর ছোট ব্যক্তির সমান না। তার ব্যক্তির কারণেই কিন্তু সে তার ব্যবসার ফিউচারের দিকে তাকাবে, ব্যাকওয়ার্ডটা সে স্ট্রং করবে, এটাই স্বাভাবিক। আর তাহলে সে মার্কেটে টিকে থাকবে। এই দিনগুলো যত দিন যাচ্ছে, যেটা আপনি আগে বলছিলেন যে আমাদের অবস্থান কিন্তু ওই কারণে আস্তে আস্তে বেসলাইন যদি ঠিক হয়, আমি ফার্স্ট স্টেপ যদি আমি ঠিক
জায়গায় দিতে পারি তাহলে সেকেন্ড স্টেপে যেতে পারবো। আর নিচেরটা যদি উইক থাকে ন্যাচারালি আমি কিন্তু দ্বিতীয়টা আমি পা দিতে পারবো না, তাহলে কিন্তু আমি নড়বড় হয়ে যাব। এই জন্য ধরেন আরও কিছু কিছু নতুন প্রোডাক্ট আসছে, ধরুন কাসাবা থেকে টার্স হচ্ছে, পটেটো টার্স গার্মেন্টসেও লাগে। এটা কিন্তু অনেক ইম্পোর্ট হইতো, এখন এইখান থেকে অনেকটা ধরেন পাচ্ছে, আর কিছু কিছু ক্ষেত্রে এক্সপোর্টও হচ্ছে। এরকম নতুন প্রোডাক্ট আমাদের। আরেকটা হলো সম্ভাবনাময় প্রোডাক্ট হলো ফ্রেঞ্চ ফ্রাই। আমাদের যদি আলুর ভ্যারাইটিটাকে ডেভেলপ করে, এখন কৃষিমন্ত্রী মহোদয় আসার পরে এবার এই টার্মে আলুকে ডিনোটিফাইড করার কারণে যে কোনো জাত এখন বাইরে থেকে আনতে পারবে মানুষ। আনার কারণে নতুন নতুন জাতগুলো আমরা পাবো। পাইলে যখন এই উৎপাদন হবে, আপনি দেখেন চায়নার একটা আলু 400 গ্রাম 300 গ্রাম, 200 গ্রামের নিচে সাধারণত আলু, এবং অনেকটা ইয়েলো কালার। ওই আলুটা দিয়ে যত সহজে ফ্রেঞ্চ ফ্রাই করা যায়। আমার দেশে তো আপনি মুন্সিগঞ্জ বলেন, আর রংপুর দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় দিনাজপুর বলেন, ওইখানে যেখান থেকেই আপনি আলুটা আনেন না কেন, আলুতে একটা ব্রাউন রড রোগ, যে কারণে রাশিয়া থেকে আলু ব্যাক করার পর্যায়ে ছিল, কিছু ব্যাক করছে তারপরে বন্ধ হয়ে গেছে। আপনি যখন ওই রোগটা না থাকবে, পাশাপাশি সাইজ আপনি বড় পাবেন, আপনি ডাইভার্সিফাইড প্রোডাক্ট, তো আলু থেকে অনেক রকম প্রোডাক্ট করা যায়। সেই প্রোডাক্টের ধারটা সামনে উন্মোচিত হচ্ছে। এটা একটা আমাদের জন্য একটা সম্ভাবনার দিক। আমি ফজলু ভাইয়ের কাছে আসবো। ইন্টারন্যাশনালি ফ্রেড চার্জ অনেক বেড়ে গেছে, এবং আপনি র মেটেরিয়ালসের কথা বলছিলেন। আমাদের দেশেও ডিজেল বা ফুয়েলের কিছু প্রাইস বাড়িয়েছে গভর্নমেন্ট। এইটার কোনো ইম্প্যাক্ট আপনাদের উপর আছে কিনা? না, এটার ইম্প্যাক্ট যদি সরাসরি বলেন যে আমাদের ডিজেল চালিত কিছু জেনারেটর আছে, সেখানে তো আমাদের দাম বাড়বেই, মানে খরচ বাড়বে, এবং পরিবহন খরচের ক্ষেত্রে পরিবহন খরচ বাড়বে। আমি সরাসরি হচ্ছে যে একদম আমি নিজে যেটা চালাই, ধরেন ডিজেল চালিত জেনারেটর আমাদের চালাতেই হয়, কখনো কখনো চালাতে হয়, তো সেটার জন্য। আর পরিবহন এবং ডিজেল এমন একটা প্রোডাক্ট, এটার সঙ্গে আসলে আমাদের জীবনের প্রায় সব জায়গায় ডিজেলের একটা প্রভাব আছে। তো এটা পরিবহন, মানে যেমন আমি পরশুদিন আমাদের সিদ্দিকুর রহমান বিজিএমের এক্স প্রেসিডেন্ট, যিনি আওয়ামী লীগের শিল্প বিষয়ক সম্পাদক, উনি বলছিলেন এক জায়গায়, আমি তো ওনারটাই যদি রিকোর্ড করি আর কি, যে পরিবহনের যেমন যাত্রী পরিবহনে ভাড়া নির্ধারণ করে দেওয়া হয়েছে, কিন্তু পণ্য পরিবহনে ভাড়া নির্ধারণ করা হয়নি। তো সেইখানেও এক ধরনের অরাজকতা চলছে। সো এটা হয়তো আমাদেরকে প্রতিনিয়ত নেগোশিয়েট করতে হয়। আর ওইটা হয়তো ফিক্সড হয়তো কখনোই করা যাবে না, কিন্তু যেটা মূল কথা সেটা হচ্ছে ভাড়া বেড়েছে এবং বেশ ভালোই বেড়েছে। ফলে এখন মানে ওই যে বললাম যে মানে এবং এই ডিজেলের জন্য হয়তো আপনি দেখবেন যিনি অন্যান্য আমাদের সহায়ক যে সমস্ত পণ্য উৎপন্ন করছে সেইখানে ডিজেলের ব্যবহার আছে। সো এটা বাড়বে, এবং এইটার একটা ইম্প্যাক্ট হয়তো আবার আসতে পারে যে শ্রমিকদেরও জীবন মানে মান উন্নয়নের জন্য আমাদের মানে ওয়েজ বৃদ্ধির ব্যাপারটা আসতে পারে। যখন আমরা ধরেন আমাদের কারখানা দিয়ে আমরা একটা CSR শুরু করেছি, শ্রমিকদের এই বেতন বৃদ্ধি না করে তাদেরকে খাদ্য সহায়তা দিয়ে, আমরা সাপ্তাহিকভাবে একটা খাদ্য সহায়তা দিয়ে তাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি। কিন্তু এটা মানে ব্যাপারটা হচ্ছে যে এই যে মূল্যবৃদ্ধি বা ডিজেল একটা মানে অনেক গুরুত্বপূর্ণ, যে জাতীয় বা আন্তর্জাতিক জীবনের একটা অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ পণ্য হচ্ছে ডিজেল। তো সেইটার সঙ্গে সব কিছুরই আপনি যাতায়াত ব্যবস্থা বলেন, আপনি অনেক সেবার ব্যবস্থা বলেন, অনেক পণ্য বলেন, উৎপাদনের সঙ্গে ডিজেলের একটা সরাসরি সম্পর্ক আছে, যেটা অবশ্যই গার্মেন্টস সেক্টরে একটা ইম্প্যাক্ট পড়বে। তো আসার কথা হচ্ছে যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমছে, আমরা আশা করতে চাই সরকার হয়তো খুব শিগগিরই এটা আবার এক ধরনের রিঅ্যাডজাস্টমেন্টে, পজিটিভ অ্যাডজাস্টমেন্টের দিকে যাবেন, মানে ভোক্তার দিক থেকে পজিটিভ। আপনার ক্ষেত্রে কি হচ্ছে এটা? আমরা তার বাইরে গেছো না। ডিজেল জ্বালানির 65%-এর অধিক হলো জ্বালানি ডিজেল ব্যবহার হয়। একদম কৃষকের সে উৎপাদিত সেচের যে যন্ত্রটা চালায় তার থেকে শুরু করে পরিবহন, ফাইনালি ধরেন যে আমরা যে কন্টেনারের কথা বললাম যে ফ্রেট বাড়ছে, আপনার ওইখান থেকে শুরু করে উৎপাদনের সেই পানির সেচ থেকে শুরু করে ফাইনাল প্রোডাক্টটা যখন আমি এক্সপোর্ট করি, ওই লেভেলে প্রত্যেকটা স্টেপে আমাকে ডিজেল ব্যবহার করতে হয়। কারণ ন্যাচারালি ধরেন ডিজেলের যেখানে 27% দাম বাড়ছে, এই ইম্প্যাক্টটা তো প্রত্যেক জায়গায় পড়ছে। আপনার ইনহাউসে যেরকম পড়ছে, আপনার আউটসাইডও একইভাবে পড়ে গেছে। কারণ এই অবস্থাতে যেটা ফজলুভাই বলছে, হ্যাঁ, আন্তর্জাতিক বাজারে মূল্য যখন কমে, আমরা প্রত্যাশা করব যে কমার সাথে সাথে যেন অন্তত দেশের জনগণের এবং ব্যবসার স্বার্থ বিবেচনা করে সেটাকে ওই সাথে সামঞ্জস্য রক্ষা করে মূল্যটা কমায় নিয়ে আসে, তাহলে অন্তত অর্থনীতি একটু স্টেবল হবে। এখনকার যে অবস্থাটা চলতেছে, আমি বলবো না এটা খুব একটা স্টেবল পজিশনে আমরা আছি,
না ব্যবসার দিক থেকে, না স্বাভাবিক জীবনযাত্রার দিক থেকে। বাসে যাবেন, ভাড়া বৃদ্ধি নিয়ে একটা অরাজকতা, ঝগড়াঝাটি। আপনি ট্রাকের ভাড়ার কথা বলবেন, এটা কোনো ফিক্সড কিছু নাই, যে নাম রাজত্ব চলতেছে, যেভাবে যার কাছ থেকে আদায় করতে পারতেছে। এটা তো কোনো স্বাভাবিক কোনো নিয়ম না। তো এইসবের মধ্য দিয়েই আমরা কিন্তু আমাদের সম্ভাবনার জায়গাটা দেখছি। হ্যাঁ, অবশ্যই। রপ্তানিতে আমাদের বড় ধরনের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আমাদেরকে বায়ারদেরকে, এই সকল বিষয়ে তো বায়াররাও আমাদের সঙ্গে যুক্ত, এবং সেই সুযোগটা আপনারা নিয়ে যদি বায়ারদেরকে আমাদের টোটাল অবস্থাটা বুঝিয়ে, এটা যেহেতু আমরা এখনো পর্যন্ত তৃতীয় বিশ্বের দেশ, তো সেই উন্নয়নশীল দেশ হিসেবে আমাদেরকে নিশ্চয়ই সেই নেগোসিয়েশনটা আমাদের করতে হবে। কৃষির ক্ষেত্রে হয়তো একটু ঝামেলা আছে, কিন্তু আমি তো দেখি তৈরি পোশাক খাতে এটার আপনারা পারেনি, সক্ষমতা দেখে। আমাদের ওই যে আগে বললাম সক্ষমতা আমাদের আছে, কিন্তু সক্ষমতার প্রয়োগটা নাই। আমি যেটা মনে করি প্রয়োগটা নাই। অবশ্যই সক্ষমতা আছে, কারণ গার্মেন্টসের বয়সও অনেক, হ্যাঁ, প্রায় মানে অর্ধ শতাব্দী হতে চললো। তো এরকম একটা সময় এসে আমাদের সক্ষমতা তৈরি হয় না, এটা বলাটা মানে কোনোভাবেই গ্রহণযোগ্য না। কিন্তু সক্ষমতা থাকলে হয়তো সবসময় সেটা প্রয়োগ হয় না। আমার মনে হয় যে প্রায়োগিক দিকটায় আমাদের একটু মনোযোগ দিতে হবে, যেটা আমরা আগে বলেছি এবং আপনি কারেক্টলি বলেছেন। এবং যেই বৈশ্বিক পরিস্থিতি বাইরের বাইরে না, তারা খুবই ভালো করেই জানে। এখন আমাদের সঙ্গে যখন নেগোশিয়েট করে, তখন হয়তো কখনো কখনো না জানার ভান করে, কখনো হয়তো বলে যে আমি, সেটা তো তার জায়গা থেকে সে এটাই করবে, তার জায়গায় সে ঠিক আছে। কিন্তু আমার জায়গায় আলোচনা নিশ্চয়ই আবার ভবিষ্যতে আপনাদের সঙ্গে করব। হবে, ভবিষ্যতে আপনাদের নিয়ে নিশ্চয়ই আবার আলোচনা হবে। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম বিজয়িক অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি প্রতি রোববার রাত 11টা থেকে 12টা নেক্সাস টেলিভিশনে অনুষ্ঠিত হয়। ফার্স্ট সিকিউরিটি ব্যাংক নিবেদিত এই অনুষ্ঠানে অর্থনীতির বিষয় নিয়ে, ব্যবসা বাণিজ্যের বিষয় নিয়ে, সাম্প্রতিক ঘটনা নিয়ে আলোচনা হয়, পর্যালোচনা করা হয়। বিশেষজ্ঞরা, এই খাত সংশ্লিষ্টরা উপস্থিত থাকেন। সেই অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে অনুরোধ জানাই, আহ্বান জানাই। ভালো থাকবেন, শুভরাত্রি।